আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদেরকে শুভ বিকাল জানাচ্ছি। এখন বিকাল হলেও আপনারা ভিডিও পেতে পেতে হয়তো মাগরিবের পরে হবে, তো সেই জন্য অগ্রিম শুভ সন্ধ্যা জানিয়ে রাখছি। তো শুভ সন্ধ্যা জানাতে গিয়ে একটা ভালো কথা মনে পড়লো। আপনারা তো দেখতেই পাচ্ছেন আজকে 25.6 মানে 26 পয়েন্ট মাইনাস হয়েছে। এটা অনেক বেশি কিছু নয়, বাট 5803 এসছে, এটাও একটা ভালো জায়গা, খুব সুন্দর। আর 1000 কোটি টাকার উপরে ট্রেড হয়েছে, এটা তো এক্সেলেন্ট কথা বলা যায়। সবচেয়ে সমস্যা হচ্ছে 80টা শেয়ার অ্যাডভান্স, 291টা ডিক্লাইন। এইটার অর্থটা কি? তো যেখানে গতকালকে চিত্রটা আমরা উল্টা দেখেছিলাম, আজকে ঠিক এরকম দেখছি। গতকালকের বাজারের মতো এরকম সুন্দর বাজার আমরা অনেক দিন দেখিনি। তো আজকে আবার আমরা সেই বাজারেরই বিপরীত চিত্র আমরা চোখে দেখছি। তো এতে করে আমাদের বাজারের প্রতি কি আস্থা নষ্ট হয়ে যাচ্ছে, নাকি আমরা সবসময় আসলে প্রতারিত হচ্ছি? আসলে কথাগুলো এরকম নয়। কারণ হচ্ছে বাজার কখন পড়তে পারে, কোন কোন সময় পড়বে, সেরকম একটা কিন্তু চিহ্ন বাজার রেখে যায়। তো সেটা গতকালকের ভিডিও যারা দেখেছেন ভালো করে, তারা হয়তো অনেকে অবজার্ভ করেছেন। আমি অনেকভাবে বলার চেষ্টা করেছি আমাদের মার্কেট সামান্য কিছু কারেকশনে যাবে, এই কথাটা হয়তো আমি মুখে ডাইরেক্টলি বলিনি, কিন্তু আপনাদেরকে চার্টে ইনিয়ে বিনিয়ে অনেক ঝলা কৌশলে অনেকভাবে বলার চেষ্টা করেছি। এই কথাটা বলার মানেটা হচ্ছে কি, কলা কৌশল ব্যবহার করতে হচ্ছে। কারণ একটা সময় ছিল আমি এরকম গ্রিন ক্যান্ডেল দেখলে, গ্রিন ক্যান্ডেলেই কিন্তু আপনাদেরকে বলতাম ভাই আগামীকাল মার্কেট পড়বে। তো এতে করে দেখা যায় কি, আপনারা ভালোই জানেন, এত হাজার মানুষের এত কমেন্টস, তো আমার দরকার নাই আর অগ্রিম কথা বলার। যখন ঘটনা ঘটবে আমরা ঘটনাটা পড়ে আমরা তখন বলবো, এটাই আমার মনে হয় সবাই চায়। তো তারপরে আমি গতকালকে অনেক চেষ্টা করেছি, অনেকভাবে বুঝিয়ে বলার জন্য, জায়গায় সতর্ক হওয়ার কথাও বলেছি। কে কতটুকু সতর্ক হয়েছেন, কে কতটুকু প্রোটেক্ট করেছেন আমি জানি না, তবে এটা ভয়ের কোনো কারণ নেই। কারণ হচ্ছে এই চার্টটা আমি আরো 2-4 দিন আগে, আমি প্রতিদিনই কিন্তু নতুন ইন্ডেক্সের চার্ট আপনাদেরকে উপহার দিয়ে থাকি, কখনো চ্যানেলের মারফতে, কখনো ট্রেন্ড লাইন দিয়ে, মানে অনেকভাবে আমি চেষ্টা করি এটা করার জন্য। তো সেটা করতে গিয়ে আমি কিন্তু যেদিন যে টাইপের চার্ট দিই, সে চার্টে কিন্তু অনেক ডিরেকশন দেয়া থাকে, হয়তো আমার মুখে বলা হয় না বা মুখে সব কথা বলা যায় না। যারা চার্ট বুঝেন ওরা কিন্তু ঠিকই বুঝে ফেলেন। তো এখন সেই ঘটনাটাই আজকে ঘটেছে। এটা পয়েন্টস মাত্র 26 হলেও বাজারের পতন দেখে মনে হয়েছে এখানে 250 পয়েন্ট পড়েছে। তো সেখানে আরেকটা মজার ঘটনা বলি, চার্টে যখন এই যে হেড এন্ড শোল্ডার্স প্যাটার্ন তৈরি করেছে, হেড এন্ড শোল্ডার্স প্যাটার্ন তৈরি করলে এই ঘটনাটা যে ঘটবে এটা আমরা মোটামুটি বলতে পারি। সেটা কিন্তু দেখেন আমি একদম 6 ঘন্টা আগে চিত্র, এটা আমাদের কনফিডেন্স ব্র্যান্ডস গ্রুপে তখন 7 পয়েন্ট প্লাস ছিল। আমি সুন্দর করে হেড এন্ড শোল্ডার্স প্যাটার্ন ড্র করে কোথায় গেলে অ্যারোটা কোন দিকে যেতে পারে সব ডিরেকশন দিয়ে রেখেছিলাম। তো সেখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মাত্র 19 জনে এটাকে পছন্দ করেছে। তো তার মানেটা হচ্ছে এই গ্রুপে 2000-এর উপরে লোক, তারা আসলে চেয়ে দেখে কি করে দেখি, উনি কি করে দেখি, ওনার সাথে যদি আমার মনে মিলে ফাইন, না মরলে নাই। একটু ভদ্রতা করেছে, একটা কমেন্ট দিতে হয়, একটা লাইক দিতে হয়। আসলে যে আমরা কষ্ট করছি এটার জন্য দরকার নেই আমার এই গ্রুপের, এটা কোনো পেইড গ্রুপও না, এটা কোনো বাহাবা করানোর কোনো ব্যাপার না, এটা সমাজসেবামূলক একটা গ্রুপ। নেক্সট টাইম থেকে এগুলো দেওয়া হবে না, ধীরে ধীরে ইউটিউব চ্যানেলকে হয়তো টাটা বলে ফেলবো। যাই হোক, এটা মনে কষ্ট থেকে কথাটা বললাম। আর এই চিত্রটা দেখলে মনে হয় এগুলাকে যদি আমরা পাহাড়ের মাথা চূড়া ধরি, সেক্ষেত্রে এখানে দেখলে বোঝা যায় যে যারা ব্যাংককের ফুকেটে গেছেন তারা দেখবেন ফুকেটের যে আন্দামান দ্বীপপুঞ্জ, সেখানে হাজার দ্বীপপুঞ্জের মাথাগুলো এরকম করে দেখা যায়।
অথবা যারা ভিয়েতনাম গেছেন তারাও বুঝতে পারবেন। তো আমার কাছে মনে হচ্ছিল যে আজকে আন্দামান দ্বীপপুঞ্জের সেই দ্বীপগুলোর মাথা ড্র করা হচ্ছে এখানে। তো মোটামুটি 11টা 11:30 পর্যন্ত অনেক চেষ্টা করে পরে লাস্টে 2-2.5 ঘন্টা বাজারকে ধরে রেখেছে। তখন কিন্তু আমি খুব ভালোভাবে বাজারটা পর্যবেক্ষণ করছি এই কারণেই যে এই 2 ঘন্টা ধরে রেখে শেষে হয়তো 70-80 পয়েন্ট ফেলে দিবে, কিন্তু অতটুকু আর করতে পারেনি। পয়েন্টস খুবই কম ফেলা হয়েছে। কারণ হচ্ছে এখানে একটা কারণ আছে, সেই কারণটা আমি যেরকম দেখেছি, আমি আগে টপ 20 শেষ করার আগে ওই জায়গায় আসি, সংক্ষেপে একটা চিত্র দেখাই। এখন এই যে দেখেন ব্যাংকগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংক তো হল্টের অবস্থায় ছিল একটা পর্যায়ে, তার ভিতরে অন্যান্য ব্যাংকগুলো যেমন সিটি ব্যাংক 50 পয়সা, তারপরে ডাচ বাংলা 40 পয়সা, এরকম বেলা প্রায় 1:30টা পর্যন্ত এখানে পুরো ব্যাংক সেক্টরটা পজিটিভ ছিল। আর ব্যাংক সেক্টর যখন পজিটিভ থাকবে তখন 1000 কোটি টাকা ট্রেড হবে, অথবা যেদিন 1000 কোটি টাকা ট্রেড হবে তার পরের দিন ব্যাংক সহ বেড়ে শেষ বিকেলে ব্যাংক সহ কারেকশন করে মোটামুটি বড় ধরনের পতন ঘটে। তো সেই চিত্রটা আমরা এখনো দেখতে পাচ্ছি। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থায় অনেক ধরনের পরিবর্তন এসছে, কিন্তু যারা অপারেটর শেয়ার বাজার চালায় তাদের মধ্যে কোনো পরিবর্তন আসে না। তারা কিন্তু সবসময় একই রকম ভাবে আসলে বাজারটাকে চালাচ্ছে। এটা আমরা যারা প্রত্যেকটা লোক বাজারকে ওয়াচ করি ট্রেড আওয়ারে, তারা কিন্তু এই প্যাটার্নটাকে আমাদের মুখস্থ হয়ে গেছে গত 14-15 বছরে, মানে 10 সালের পর থেকে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি। এরপরে আসি আমরা টপ 20-তে আসি। টপ 20 হিসেবে আমরা কি দেখতে পাচ্ছি, ব্র্যাক ব্যাংক প্রাইস হাইকও করেছে, ভলিউমও করেছে, সব দিক থেকে খুবই চমৎকার। এমনকি অনেক দিন পরে তার বড় ধরনের একটা ব্রেকআউট ঘটেছে। তো ব্রেকআউটের পর্যায়টা কিরকম সেটা চার্ট না দেখলে বলতে পারবো না, বা এটা সম্বন্ধে আমি অ্যানালাইসিস এই মুহূর্তে দিতেও চাচ্ছি না। তারপর আমরা দেখতে পাচ্ছি যেমন ভ্যাটবিসি মর্নিংয়ে 17 টাকা ছিল, দিন শেষে 25 টাকা। অলিম্পিক অল্প কিছু কারেকশন হয়েছে, এমজেল সামান্য কিছু, জিপি সারাদিন 38, 39, 40 টাকা আমরা ট্রেড হতে দেখেছি, শেষ বিকেলে 42 টাকা 90 পয়সা। মানে যতটুকু পয়েন্টস পড়ার কথা এখানে এই ব্র্যাক ব্যাংক, জিপি এগুলোকে দিয়ে মোটামুটি রিকভার করার চেষ্টা করেছে। তার মধ্যে অনেকগুলো ব্যাংক ছিল আর ভলিউমে বেশ ভালো করেছে সবকিছু। এখন আমরা এটার ইম্প্যাক্টটা বাজারে একটু কিরকম পড়েছে পয়েন্টসের, সেটা টপ 10 চার্ট দেখলে কিন্তু বলতে পারবো। টপ 10 চার্টে আমরা দেখতে পাচ্ছি কিছু আনকমন শেয়ার, যেমন ভিডি ল্যাম্পস। আনকমন বলছে একটা কারণে, এগুলো দীর্ঘ পতনের পরে এখনো কিন্তু এই আপ ট্রেন্ডে যেতে পারেনি। ভিডি ল্যাম্পস যে পরিমাণ ভলিউম করেছে আজকে, আর যে পরিমাণ প্রাইস বেড়েছে, মানে হল্টেড করেছে, এই ক্যান্ডেলটা হুবহু গতকালকে টেকনোক্র্যাক থেকে শুরু করে তারপর আরো কয়েকটা শেয়ার এরকম ছিল। তো পরে আজকে আবার সেই শেয়ারগুলোর দাম পড়েছে। তো এখন এই ধরনের ক্যান্ডেলের এই ধরনের প্রাইস দেখলেই একবারে খুশিতে আত্মহারা হওয়ার তেমন কিছু নাই। এমবি ফার্মা লাইক দ্যাট, ব্র্যাক ব্যাংক, আমরা ব্র্যাক ব্যাংকের চিত্র দেখলে বলতে পারবো এটা অনেক দিনের হাইতে চলে গেছে আজকে প্রাইসটা। ইন্ডিভিজুয়ালি ব্র্যাক ব্যাংকটা এমনি সবসময় গেমলিং আইটেম, এখনো গেম হচ্ছে বাজারে। আমাদের সালমান ভাইরা চলে গেলেও তাদের প্রেতাত্মা কিন্তু বাজারে এখনো ভর করে আছে। তো যাই হোক, খান ব্রাদার্স আরেকটা সুইং হচ্ছে যে 3% ওঠার পর থেকে এটা ঊর্ধ্বমুখী প্রবণতা এখন অব্যাহত রেখেছে। তাহলে পড়েছে কোনগুলো, সেই পতনের হিসাবে দেখা যাচ্ছে সোনালী পেপার। এই সোনালী পেপার অ্যানালাইসিস দেওয়ার জন্য, বলার জন্য মোটামুটি আমার অনেকের মুখের ফেনা জুড়ে যাচ্ছে। তো ভাই আমি সোনালী পেপার সংক্ষেপে কিন্তু বলেছি। আর আপনাদেরকে আমি একটা কথা বলি, আপনারা যারা আমাকে বিভিন্ন শেয়ার অ্যানালাইসিস দেওয়ার জন্য বলেন, শেয়ারগুলো দেখার জন্য বলেন, তাদের উদ্দেশ্যে বলি, তারা কমেন্টে আমি দেখলাম, আমি ভিডিও ছাড়ার 2-4-5 মিনিট পরে দেখেছি ভাই অমুক শেয়ারটা, আমি এক্সাম্পল আকারে বলি, সোনালী পেপারটা অ্যানালাইসিস দিই।
সেই ভিডিওর মধ্যে যে সোনালী পেপারটা আছে সেটা পর্যন্ত না দেখে আপনারা কমেন্টসগুলো করেন। দয়া করে প্লিজ আপনারা এই ধরনের কাজগুলো করবেন না। আগে ভিডিওটা ভালো করে দেখবেন, সেখানে সোনালী পেপারের চাইতে আরো ভালো গোল্ডেন সান পাবেন। মানে আমি বুঝাতে চেয়েছি 10টা শেয়ার যদি অ্যানালাইসিস দিয়ে থাকি, সেখানে সোনালী পেপারের চাইতে ভালো শেয়ার সেখানে থাকতেও পারে। আমি সোনালী পেপার হয়তো দিনে এটা চরম ডাউন ট্রেন্ডে আছে, এটা বলার কিছু নেই। কারণ শেয়ারটা আরো নিচে চলে যাবে এই কথাটা বললে আপনাদের মন ভেঙে যাবে, আপনারা অনেক বেশি মনক্ষুণ্ণ হবেন। কারণ আপনারা স্টপ লস দেওয়া না শিখে এই বাজারে এসছেন, এটা বিশ্বাস করা আমার জন্য আসলে কষ্টদায়ক। আর মানে কি করে দেখি করতে করতে সর্বস্ব মানে হারাতে হয় আসলে। তো যে কারণে আমি সোনালী পেপারটা নিয়ে, যেহেতু আপনাদের এতজনের রিকোয়েস্ট, আজকেও একজনের রিকোয়েস্ট করেছে এটা সম্বন্ধে বলার জন্য, আমি সোনালী পেপারটা একটু বলি। যেমন সিপাল গতকালকে বলেছিলাম, আজকে কিন্তু চমৎকার প্রাইস বাড়ায় স্টার্ট করেছিল, এখানে প্রায় 58-59 পর্যন্ত গেছে, কিন্তু পরক্ষণে ইন্ডেক্স পতনের সাথে সাথে নিচের দিকে চলে আসে। খুবই দুঃখজনক। এই শেয়ারটা সোনালী পেপারের মতো নিচের দিকে রেলি এখনো অব্যাহত আছে। তাহলে সোনালী পেপারের অবস্থা দেখি এখন 3% নাই, 10%-এর যুগ এখন। তো পড়লে পার্সেন্টেজের হিসাবটা একটু বড়, এখানে কত পার্সেন্ট পড়েছে সেটা একটু দেখি। এটাই সর্বোচ্চ 10% পড়েছে। তো এটা যদি আপনাদের কাছে থেকে থাকে, আপনাদের মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নাই। কারণ হচ্ছে এটার লাইফ টাইমে যেখানে যাওয়া উচিত হয়তো সেখানে এখনো যাওয়ার সুযোগ হয় নাই, সময় হয় নাই, সেই কারণে এটা এখনো পতনমুখী আছে। অথবা আপনারা যদি ফান্ডামেন্টাল চেক করেন তাহলে দেখবেন যে আরো পড়ার জন্য পতন এখান থেকে যে লোটা ক্রিয়েট করেছে হিস্ট্রিতে, যদি আমরা এই উইকটা সহ ধরি তাহলে 131 টাকা হচ্ছে ওর হিস্ট্রিক্যাল লো। এখন হিস্ট্রিতে যদি এই 131 টাকা পর্যন্ত আসতে চায় তাহলে তো অবশ্যই কিছু জায়গা রয়ে গেছে। আর যদি এইসব সাপোর্ট থেকেও বাড়তে চায় ফাইন, এইখানে এই সাপোর্টটা সেটা খুব কাছাকাছি জায়গায় আছে, কিন্তু এই শেয়ারটা যে এই লো থেকে আরো লোতে আসবে না বা আরো নিচে আসবে না এতটুকু, এটা গ্যারান্টি কিন্তু দেওয়া যাচ্ছে না। এটা কারণ হচ্ছে যাদের কাছে শেয়ারটা আছে তারা ফান্ডামেন্টাল বিষয়গুলো চেক করবে। এই যে লম্বা সময়টা বাড়লো, এটা কি তারা ফান্ডামেন্টালি ইপিএস, নেট অ্যাসেট ভ্যালু, ক্যাশ ফ্লো এগুলো দেখে বাড়িয়েছে, নাকি শুধুমাত্র গেমলিং হয়েছে, বা এগুলো তখন বাড়িয়েছে ক্রমান্বয়ে এই সময়গুলোতে শেয়ারটাতে ইপিএস বা ডিক্লারেশন খুব খারাপ হয়েছে, যেটা কারণে পড়ছে। এই ব্যাপারগুলো দেখলে আপনারা বলতে পারবেন শেয়ারটা আপনারা রাখতে পারবেন কি পারবেন না। আপনারা ওইভাবে কাইন্ডলি চেক করবেন, কারণ আমার অল্প সময়ের মধ্যে এত কিছু চেক করা সম্ভব হয়ে ওঠে না। আর আমি এখন ইন্ডেক্সটা দেখি, ইন্ডেক্সটা নিয়ে কথা বলি। ইন্ডেক্স দেখার মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই চার্টটাও অনেকদিন আগে দেয়া। আমি একটা ট্রেন্ড লাইন ড্র করেছি একটা কারণে, এখানে যখন গ্রিন ক্যান্ডেল এসছে তখনই আমরা দুইটা ক্যান্ডেলের মাথা দিয়ে একটা ট্রেন্ড লাইন ড্র করতেই পারি। তো সেটা অনুসারে আমি তখন বলেছিলাম এই বক্স থেকে প্রাইস বেরিয়ে গেলে এই লেভেলটাতে আসতে পারে। এই লেভেলটা কিন্তু মোটা দাগে আমার এটা ড্র করা ছিল একদম শুরুতে। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা এই চার্টটা কাইন্ডলি দেখে নেবেন, এটা আমার পোস্ট করা আছে। তো সেই জায়গাটা থেকে মানে একদম ক্লিনলি বলেছিলাম, এখান থেকে মানে বলি নেই, বাট আমি এটা ড্র করে রেখেছি, মানে রেখেছি এখানেই কতটুকু যেতে পারে সেটা আমি বলেছি। এমনকি কালকে মোটামুটি আপনাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছি। এটা একটা উইক আসছে, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, সেখানে বাধা পেয়েছে, সেখান থেকে পড়ে যাবে কথাটা বলিনি, কারণ তখন খুব বাজেভাবে ওই পাক না, সেই পাক না, চুল পাক না, দাড়ি পাক না, অনেক কথা, অনেক মন্তব্য আমরা দেখি। এখানে যেহেতু ইউটিউবে কারো বয়স দেখা যায় না, ছবি দেখা যায় না, কেউ কাউকে সম্মান দিয়ে কমেন্টসগুলো ঠিক মতো করে না, তো সেই সব জায়গাগুলোতে আসলে আগ বাড়িয়ে কথা না বলাই ভালো। যাদের জন্য উপকার করছি তারাই এই অবস্থা তৈরি করে। তো এক্ষেত্রে আমরা যে দুইটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি, এখন এই দুইটা ক্যান্ডেলের আজকে যদি নিচে উইকটা না থাকতো তাহলে কিন্তু আমরা এটাকে টুইজার টপ হিসেবে আখ্যায়িত করতে পারতাম। এখনো করা যায়, হয়তো সংজ্ঞায়িত করা যায়, কিন্তু সংজ্ঞাটা পারফেক্টলি হবে না। তবে যে টাইপের দুইটা ক্যান্ডেল তৈরি করেছে, একদম এটা যেখানে শুরু করে উপরে ক্লোজ করেছে সেই জায়গাটা আজকে ক্লোজ করেছে। তো
তার মানে পুরো দুইটা ক্যান্ডেলকে ফুল এনগলফ করেছে। এখন হয়তো এই ক্যান্ডেলটা যেটা আছে একদিনে এত বড় ক্যান্ডেল পড়ে যেতে পারে, এটা হলো অ্যানালাইসিসের ভাষায়, অথবা স্লোলিও পড়তে পারে। তাহলে যে কোনো ঘটনার জন্য আপনারা রেডি থাকবেন। এখন হচ্ছে সেলিং ক্লাইম্যাক্স অলরেডি স্টার্ট হয়ে গেছে আজকে, সেটা অনুসারে আমি বলতেই পারি যে আগামী দিন একটা কারেকশন আসবে। তো সেই কারেকশন আসলে কতটুকু আসতে পারে, সেটা সাপোর্ট কোথায় আসতে পারে, সেটার জন্য সম্ভাব্য একটা জোন ড্র করা আছে। এই জোনটাকে যদি আপনারা রেসপেক্ট করতে চান, তাহলে আমি শুরুতে ধরে নিব যে 5712 পয়েন্টস এই পর্যন্ত, এটা 12 পয়েন্টস একদম 12তে এসে যে ঘুরে যাবে এরকম না, আরও অনেক নিচে নেমেও ঘুরে যেতে পারে, অথবা পুরো জায়গাটার মধ্যেও প্রাইস এসে মুভ করতে পারেন। তো সেটার জন্য অপেক্ষা করতে হবে। এখন আগামী দিন যদি বেড়ে যায়, আপনারা তো তখন মনে করবেন যে এটা তো ভুয়ো একটা অ্যানালাইসিস। তো এখন আগামী দিন বেড়ে যাবে বা বেড়ে গেলে যে আর পড়বে না এরকম কোনো গ্যারান্টি এখানে নাই। তবে একবার সেলিং ক্লাইম্যাক্স শুরু হয়েছে, এইসব সাপোর্টে না আসা পর্যন্ত আর সহজে এই রেজিস্ট্যান্স ব্রেকআউট করবে এতটুকু আমি বিশ্বাস করতে পারি না। আর সো আপনাদের যে হোল্ডিংস আছে, ইন্ডেক্স পড়লে ভালো খারাপ 95% শেয়ারের দাম পড়ে যায়, আর 5% শেয়ার যেগুলোর দাম বাড়ে সেগুলো আমাদের কারো কাছেই থাকে না। তো যেহেতু আমাদের কাছে থাকে না, আমাদেরকে সেফ সেলে থাকাটা বেস্ট। যদি সামান্য লসও থাকে সে সেল করে সেই শেয়ারটাতে আপনি 2-3 টাকা কমলে বা 10% 15% কমলে আপনি সেটাতে পুনরায় বিনিয়োগ করতে পারেন। এটা যদি এক্সপার্ট হয়ে থাকেন এই কাজটা করতে পারেন, আদারওয়াইজ চেয়ে দেখা ছাড়া আসলে উপায় কিছু নাই। এখন হচ্ছে আমি কতটুকু আসবে, আমি তো এটা রেঞ্জ বলে ফেলেছি। এখন আমি এটাকে একটু এক্সটেনশন করলাম, তারপরে এই ইয়েলোটাকে একটু এক্সটেনশন দিলাম, দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যদি আগামী 2-3 দিন পরে, তাহলে এই যে আমি যে ট্রেন লাইনটা ড্র করলাম সেই ট্রেন লাইনটাতে এসে সে সাপোর্ট পাওয়ার চেষ্টা করবে। তো সেটা যদি সাপোর্ট পেতে হয়, তাহলে আগামীকালকেও যদি পড়ে যায়, তাহলে কিন্তু আমি যে 710-12 কথা বলেছি 15 সে পর্যন্ত আসার সুযোগ আছে। আর যদি 2-3 দিনে পড়ে, তাহলে কিন্তু অত নিচে না এসে আরো অনেক উপর থেকেও ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে। আগামী দিন কতটুকু পড়ছে সেটার উপর ডিপেন্ড করবে এই ট্রেন লাইনের ভ্যালিডিটি কতটুকু থাকছে। তো আমি আর কোনো শেয়ার অ্যানালাইসিস দিলাম না, আমরা ধরে নিলাম যে ইন্ডেক্স পড়া মানে হলো অধিকাংশ শেয়ারেরই পতন। এইসব পতন মার্কেটে কোন শেয়ারগুলো মুভ করবে, কোন শেয়ারটা ট্রেন্ডিংয়ে আছে, বা আগামী দিন ইন্ডেক্স পড়লেও শেয়ারটা বেড়ে যাবে, সেটা নিজেকেই খুঁজে বের করে নিজেকে ইনভেস্ট করতে হবে। কারণ এটা ঝুঁকিপূর্ণ জায়গা, ওই পতনমুখী বাজার অনেক ঝুঁকিপূর্ণ থাকে, সেখানে এই টাইপের কোনো সাজেশন দেওয়া উচিত না। আর আমি একটা ভাই আতিকুর রহমান আসসালামু আলাইকুম, টেকনো কনফিডেন্স অ্যান্ড স্কোয়ার ফার্মার অ্যানালাইসিসটা দিয়েন। আমি এটা ইউটিউবের না, এটা ফেসবুকের, যেটার কারণে আমি আমার রিকোয়েস্টটা একটু রাখছি, কারণ আমি টেকনোট্র্যাক্স গতদিনে দিয়েছিলাম, সেটার একটা ফলো আপ হিসেবে আমি আজকে দেওয়াটা বাঞ্ছনীয়। কারণ হচ্ছে টেকনোট্র্যাক্স আমি গতকালকে বলেছিলাম মারবুজু ক্যান্ডেল করেছে, মারবুজু ক্যান্ডেল করার পরে দিনেও যে আরেকটা মারবুজু ক্যান্ডেল করতে পারে, এটা বিশ্বাসযোগ্য অ্যানালাইসিস কিন্তু ওই কথাটাই বলে। কিন্তু ইন্ডেক্সের পতনের সাথে আমাদের এখানে যে উল্টা কথাটাও বলে, সেই কথাটা কিন্তু এখানে অনুমেয়। তো আমাদের রেজিস্ট্যান্স টেকনোট্র্যাক্সে ছিল 53 টাকা 20 পয়সা, 53 টাকা 20 পয়সার ধারে কাছেও যায়নি, মোটামুটি 51-52 পর্যন্ত গেছে। সেখান থেকে যতটুকু কারেকশন করেছে সেটা 48 টাকা সাপোর্টের ঠিক কাছাকাছি জায়গায় ক্লোজ করেছে। তাহলে কি আমরা ধরে নিব যে 48-এর নিচে সে আর নামবেই না? কিন্তু যে টাইপের ক্যান্ডেল করে এই গতকালকের ক্যান্ডেলের 50% পর্যন্ত এসছে, আগামী দিন যদি এই ক্যান্ডেলটা পুরোটা ক্র্যাশ করতে পারে 46 পর্যন্ত, তাহলে কিন্তু যে কোনো জায়গায় যাওয়ার সুযোগ আছে। তবে 48 ভেঙে ফেললে যাদের কাছে হোল্ডিংস আছে তাদের সাবধানতা অবলম্বন করতেই হবে। তারপরে আমরা কনফারেন্স সিগন্যালটা দেখি,
কনফিডেন্স 72.40 এই কথাটা লিখেছিল একটা কারণে, সেটা হচ্ছে এটা যখন একটা আপ মুভমেন্ট দেয় তখন ডাউনে আসার সময় এই যে এখানে 72 টাকা ছিল, 71-72, এইসব জায়গায় যারা এন্ট্রি নিয়ে এই 2 দিনে প্রফিট করেছে তাদের জন্য ওই দিন অ্যানালাইসিসটা ছিল। সেটা আপনারা ছিলেন না, এখানে আমি ইন করেছিলাম, আমি বেরিয়েছি। এটা যারা আমার সাথে আছেন তারা কিন্তু জানেন। আবার আমরা এই জায়গাটাও কিন্তু এন্ট্রি করেছি, এমনকি আজকে আমরা সেল আউট করে বেরিয়েছি। গতকালকে সেল করতে কষ্ট হয়েছে, শেয়ার সংখ্যা বেশি ছিল, কিন্তু আজকে একটু রেখে করলে হয়তো 80-82 পেতাম, বাট আমরা 79 টাকা 50 পয়সা সোল্ড আউট করে বেরিয়েছি। তো এই ক্ষেত্রে তাহলে কি, আমি যেহেতু সেল করেছি আমি এটাতে আমার কিছু লজিক আছে, আমি সেই লজিক অনুসারে বেরিয়েছি। বাট উপরের ক্যান্ডেল আর নিচের যে ভলিউম, এই দুটার সাথে কেন জানি একটু আমার মিসিং হচ্ছে, মানে মিসম্যাচ লাগতেছিল। হিউজ ভলিউম হচ্ছে, প্রাইস বাড়ছে না, সাথে ক্যান্ডেল করতেছে সেলিং ক্যান্ডেল ক্লাইম্যাক্স। তো এই জায়গাটায় যদিও সেল সিনারিও স্টার্ট হয়নি, তারপরে আমি আমার সাবধানতা অবলম্বন করেছি, আমার হিউজ প্রফিট, আমি প্রফিটটা লক করেছি। তাহলে আমি এটা কি করতে পারি, আগামী দিন এটা বড় ধরনের পতন হয় কিনা সেটার দিকে আমাকে খেয়াল করতে হবে। কারণ এখানে 2টা হেমার ক্যান্ডেলস্টিক করেছে, আর সেটা করলে তাহলে 75-76 টাকার একটা সাপোর্ট আছে, মেজর সাপোর্ট এখানে আসতে পারে। এই জায়গাটা আসলে এখানে একটা সাপোর্ট আছে, আর আদারওয়াইজ আর বাড়লে হলো রেসিস্ট্যান্স 87.4-এ। তো আমি বরাবর এগুলো মেনে চলি, যেটার কারণে আমি হয়তো এই জায়গায় আসলে ফার্দার বাইব্যাক করবো অ্যাজ পার মার্কেট সিচুয়েশন, অথবা আমি 87-88 টাকার উপরে গিয়ে ফার্দার আমি ইনভেস্টমেন্টে যাবো। আমি মাঝখানের ভেজালের জায়গাটাতে আমি কোনোভাবে থাকতে চাই না, থাকিও না। তো আপনার কাছে যদি সেটা থেকে থাকে আপনি এগুলো শুনবেন মনোযোগ দিয়ে, আর যদি কেনার ইচ্ছে থাকে সেটাও শুনবেন, দুইটাই আমি বলেছি। তারপরে হচ্ছে স্কোয়ার ফার্মা হচ্ছে মানে ধরি মাছ না চুহি পানি, আমি মার্কেট পড়ে যাবে আমি আপনাকে সাপোর্ট দিব, এটা হচ্ছে ওই টাইপের শেয়ার। আর স্কোয়ার ফার্মা জিপি সবসময় আমাদের মার্কেটের ত্রাণকর্তা, ত্রাতা আমরা বলতে পারি। সেই ত্রাতা অনুসারে জিপি ভূমিকা রাখলো, ব্যাডবেসের ভূমিকা রাখলো, স্কোয়ার ফার্মা বেশি ভূমিকা রাখে না। শেয়ারটাতে লস না হলেও প্রফিটের সংখ্যাও কিন্তু ধীরে ধীরে কম হচ্ছে না, তো মোটামুটি অনেক বাড়ছে। এটাতে এখন যে সিনারি তৈরি হয়েছে, এটা কিছুটা কারেকশনে যাবে, কিছুটা কারেকশন গেলে, মার্কেট কারেকশন গেলে আমরা স্কোয়ার ফার্মাকেও ধরে নিলাম যে হালকা কারেকশনে হইলে 220-22 টাকা, এটার একটা রিজনেবল জোন আছে। সেটা আসতে হলে তার আগে তাকে ভেঙে আসতে হবে 227 টাকার এই সাপোর্ট, যেটা মাত্র 30 টাকা থেকে 27 টাকা, এটা খুব বেশি ডিস্টেন্স না। এই জায়গার মধ্যে থেকে যেতে পারে, অথবা 21-22 টাকা এসেও শেয়ারটার দাম পুনরায় বাড়তে পারে। ভাই ধন্যবাদ, ভালো থাকবেন।